আজ 21শে মে 2024 সাল। আজ থেকে 33 বছর আগে 1991-এর এই 21শে মে তারিখটিতেই প্রয়াত হয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। রাজীব গান্ধী অ্যাসাসিনেটেড হয়েছিলেন চেন্নাইয়ের কাছে শ্রী পেরাম্বুদুর বিমানবন্দরে। তিনি যখন একটি জনসভায় ভাষণ দেওয়ার জন্য যাচ্ছিলেন, সেই সময় ধানু নামে একজন মহিলা তার গলায় মালা পরাতে যান এবং তিনি ছিলেন একজন সুইসাইড বম্বার এবং সুইসাইড বম্বার অথবা মানব বোমা, সেই মানব বোমার সুইচ বাটনে পড়া মাত্রই বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে রাজীব গান্ধী ছিন্ন ভিন্ন হন। সেদিন রাজীব গান্ধীকে হত্যার জন্যে পাঁচজন এলটিটি বা তামিল টাইগার ইলামের সদস্য হাজির ছিলেন শ্রী পেরাম্বুদুরে। এই পাঁচজন হলেন হরিবাবু, শিবরাসন, নলিনী, ধানু এবং শোভা। এই পাঁচজন রাজীব গান্ধীকে হত্যা করার উদ্দেশ্যে সুদূর চেন্নাই থেকে এসে পৌঁছেছিলেন ম্যাদ্রাসের শ্রী পেরাম্বুদুরে, কিন্তু তারা কিছুতেই অ্যাক্সেস পাচ্ছিলেন না রাজীব গান্ধীর কাছে যাওয়ার। শেষ পর্যন্ত ধানু এবং শোভা একটি কবিতা শুনিয়ে রাজীব গান্ধীকে আপ্লুত করে দেন এবং রাজীব গান্ধী ধানুর কাছ থেকে মালাটি নেন। কথিত আছে সেই সময়ের ইন্টেলিজেন্স সম্পূর্ণ ফেলিওর হয়েছিল। রাজীব গান্ধী ছিন্ন ভিন্ন হয়ে যান। তার দেহাবশেষ নিয়ে আসা হয় শেষ পর্যন্ত নয়াদিল্লিতে। সেই দৃশ্যের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না। নয়াদিল্লিতে বিমানটি অবতরণ করল। সেই বিমান থেকে প্রথমে নামলেন সোনিয়া গান্ধী, সাদা সালোয়ার কামিজ পরনে। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা তখন তরুণী, কান্নায় ভেঙে পড়লেন তিনি এবং দুজনে সেই বিমানবন্দর থেকে শোভাযাত্রা করে মাল্যভূষিত করে নিয়ে যাওয়া হলো রাজীব গান্ধীর নশ্বর দেহকে এবং সেই দেহ অগ্নিতে আহুতি দেওয়া হলো। গোটা ভারতবর্ষ সেদিন কেঁদেছিল তরুণ এই প্রধানমন্ত্রীর অকাল প্রয়াণে। কিন্তু ইন্টেলিজেন্স ফেলিওরের কথা কেউ কি মনে করেছিলেন? সেই সময় তামিলনাড়ুর ডিআরডিওর প্রধান ছিলেন যিনি পরবর্তীকালে রাষ্ট্রপতি হন, সে আব্দুল কালাম। আব্দুল কালাম চেষ্টা করেছিলেন এই রহস্যের পর্দা তুলে ধরার জন্যে। সোনিয়া গান্ধী বারবার জিজ্ঞেস করেছেন নীনা গোপালকে, যে নীনা গোপাল ছিলেন রাজীব গান্ধীর শেষ সাক্ষাৎকার নেওয়া সাংবাদিক। নীনা গোপালকে ক্রন্দশী সোনিয়া গান্ধী বারবার জিজ্ঞেস করেছিলেন যে শেষ 20 মিনিটে কী হয়েছিল রাজীব গান্ধীর। আসলে ঘটনাটি এরম ছিল, রাজীব গান্ধী বিশাখাপত্তনম থেকে এসে পৌঁছেছিলেন চেন্নাইয়ের শ্রী পেরাম্বুদুরে। বিশাখাপত্তনম থেকে তার বিমানটি উঠতে দেরি হয়েছিল, তার কারণ বিমানটি খারাপ ছিল এবং বিমানের খারাপ থাকার জন্যে রাজীব গান্ধী ফিরে যাচ্ছিলেন। রাজীব গান্ধী যদি সেদিন ফিরে যেতেন, বিশাখাপত্তনমের স্টেট গেস্ট হাউসে যদি আতিথ্য গ্রহণ করতেন, তাহলে রাজীব গান্ধীর এরকম অবস্থা হতো না। কিন্তু শেষ মুহূর্তে একজন এসে খবর দেন যে বিমানটি সচল হয়েছে, সে বিমানে রাজীব গান্ধী শ্রী পেরাম্বুদুরে যেতে পারেন। রাজীব গান্ধী নিজেই গাড়ি চালিয়ে শেষ পর্যন্ত পৌঁছে যান সেই বিমানের কাছে। বিশাখাপত্তনম এয়ারপোর্টের সেই বিমানটিতে ওঠেন তিনি। মনে হতেই পারে যে কেন রাজীব গান্ধী গাড়ি চালালেন, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তার কি গাড়ি চালানো সাজে? আসলে রাজীব গান্ধী 1970 সালে 5,000 টাকা বেতনে একটি বিমান চালনার দায়িত্ব পান। ইন্ডিয়ান এয়ারলাইন্সে তিনি পাইলট ছিলেন। মাত্র 5,000 টাকা বেতন পেতেন 1970 সালে। সেই 5,000 টাকা বেতনের পাইলট শেষ পর্যন্ত হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। চেন্নাইয়ের শ্রী পেরাম্বুদুরে তিনি যখন যান, তারপর সেই নারকীয় ঘটনা। 5 জন এলটিটি জঙ্গি অপেক্ষা করেছিল তার জন্যে। মালা পরানোর আছিলায় ধনু তার সেই মালা পরাবার মুহূর্তে বোতামটিকে টিপে দেন এবং প্রবল বিস্ফোরণ, সেই বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায় রাজীব গান্ধী সহ আরও 15 জন। 15 জনের মৃত্যু হয়েছিল সেদিন। তাদের নাম ইতিহাসের পাতায় আর থাকে না, শুধু রাজীব গান্ধীর মৃত্যুর কথাটি বড় হয়ে দেখা যায়। তার পরদিন সমস্ত টেলিভিশন চ্যানেল, আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল এবং আন্তর্জাতিক সংবাদপত্রের শিরোনাম ছিল রাজীব গান্ধীর এই হত্যাকাণ্ড। এমনকি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তাদের 1 ঘন্টা 50 মিনিটের দুর্মূল্য সময় ব্যয় করে রাজীব গান্ধীর অ্যাসেসিনেশন সম্পর্কিত খবর দেখাবার জন্যে। রাজীব গান্ধী প্রয়াত হয়েছেন, তাও প্রায় 33 বছর হয়ে গেল। 33 বছরের মিথ আজও উজ্জ্বল, আজও সমানভাবে প্রার্থনীয়। শুধু একটা কথাই লোকে ভাবে যে কি হলো ইন্টেলিজেন্সের, যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষায় তারা ব্যর্থ হলো। এই প্রশ্নটি কিন্তু কুড়ে কুড়ে খায় আহমর ভারতবাসীকে। 1991-এর 21 মে আর আজ সেই 21শে মে
2024, 33 বছর কেটে গেছে, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, কিন্তু রাজীব গান্ধীর মৃত্যুর ব্যাপারে এখনও পর্যন্ত বেশ কিছু রহস্যই থেকে গেছে। ছয় ছক্কা আজকে শেষ করলাম আমরা এই নোটে, যেখানে রাজীব গান্ধীর মৃত্যু সম্পর্কে তথ্য আপনাদের কাছে পেশ করলাম। ধন্যবাদ।